স্মৃতি কখনো কখনো ধোঁকা দিয়ে যায়, কখনো কখনো আবার ইচ্ছে করেই স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু কোনো ব্যক্তি তার স্মৃতি মুছে ফেলতে পারে, লুকিয়ে রাখতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলবে কি করে? আর ইতিহাসই হচ্ছে সেই খতিয়ান যা পরিষ্কার করে দেয় অতীত এবং বর্তমানের অবস্থানের পরিবর্তন। সময়ের সাথে পরিবর্তন হবেই, কিন্তু সেই পরিবর্তন কোন পথে সেটা ভীষণ জরুরি। আর সেটা যদি সঠিক পথে না হয়, তবে তাকে আবার ওই ইতিহাসের কথা, অতীতের কথা মনে করিয়ে দেওয়াটা জরুরি। রফি সাহেবের বিখ্যাত গানটা মনে আছে, ক্যা হুয়া তেরা ওয়াদা ও কসম ও ইরাদা। বর্তমান প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এবং তার আমেরিকা যে অবস্থান নিচ্ছে, তাতে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ওই গানের লাইনগুলো মনে হয় খুবই প্রাসঙ্গিক। আর এবার মনে হয় সেটাই করলো ভারত। আমেরিকাকে ইতিহাস মনে করিয়ে দিল তাদের কসম অর্থাৎ প্রতিজ্ঞা এবং ইরাদা অর্থাৎ ওই উদ্দেশ্যের কথা। কি সেই কথা? তারিখটা 2011 সালের 2রা মে, স্থান পাকিস্তানের খাইবার পাখতুনের আবেটাবাদ। এখানেই দীর্ঘদিন ধরে বসবাস করতেন বৃদ্ধ মোহাম্মদ জাইন, যাকে সবাই জানতো জাইন বাবা বলে। জাইন বাবার বাড়ির সামনে রাস্তার ওপারেই ছিল পাঁচিল দিয়ে ঘেরা একটা সুবিশাল বাড়ি। 2011 সালের 2রা মে রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে জাইন বাবা জানান, সেদিন নিজের বাড়ির বারান্দাতেই ঘুমাচ্ছিলেন তিনি। রাত 12:30 নাগাদ হঠাৎ হেলিকপ্টারের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। হেলিকপ্টারগুলো এত নিচ দিয়ে উঠছিল যে তার বিছানার চাদর পর্যন্ত উড়ে যায়। জাইন বাবা দেখেন 3টি হেলিকপ্টার আকাশে উঠছে। একটি হেলিকপ্টার থেকে একজন সেনা সামনের বাড়ির ছাদে নামলো। বেশ কিছু সেনা বাড়ির পাশের ক্ষেতে নেমে আসে। তৃতীয় হেলিকপ্টারটি আবার ওই জাইন বাবার আলুর ক্ষেতে অবতরণ করে। সেনারা প্রথমে ওই বাড়িটির গেট খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হবার পর একটি গ্রেনেড ছুঁড়ে ওই গেট ভেঙে ফেলে, যার একটি অংশ এসে পড়েছিল ওই জাইন বাবার বারান্দায়। জাইন বাবা আরও জানান, সেনারা সামনের বাড়িটির 3 তলায় উঠে পড়ে। সেখান থেকে তিনি নারী এবং শিশুদের চিৎকার শুনতে পান। তবে কয়েক মুহূর্তের পর সেই চিৎকার থেমে যায়। এর কিছু পরে সেনারা আবার বেরিয়ে আসে, হেলিকপ্টারে উঠে যায়। যখন তারা যাচ্ছিল, তখন একটি হেলিকপ্টারে বিস্ফোরণের শব্দ হয়। প্রত্যক্ষদর্শী জাইন বাবা যে ঘটনার বিবরণ বিবিসিকে দিয়েছিলেন, সেই ঘটনায় ছিল বিশ্বের সবচেয়ে ওয়ান্টেড ব্যক্তি ওসামা বিন লাদেনকে নিকেশ করার জন্য আমেরিকার অপারেশন নেপচুন স্পিয়ার। 2001 সালে 9 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গিদের আত্মঘাতী বিমান হামলায় প্রধান অভিযুক্ত ছিলেন এই ওসামা বিন লাদেন। ঘটনার 10 বছর পর পাকিস্তানের মাটিতে আত্মগোপন করে থাকা লাদেনকে অত্যন্ত গোপনে, কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে নিকেশ করেছিল মার্কিন সেনারা। এই ইতিহাস এবার ফের একবার মনে করিয়ে দিল ভারত। আর একেই বলে সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক আঘাত। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমান ভারতের উত্থান গোটা দেশের কাছেই প্রশংসনীয়, কিন্তু বিশ্বের সবার মনোভাব যে এক হবে তা তো নয়। কেউ কেউ আবার আপনার উন্নতিতে জ্বলতে পারে, ঈর্ষা করতে পারে, নিজের পথের কাঁটা মনে করতে পারে আপনাকে। আর সেই ব্যক্তি তখন আপনাকে অপদস্থ করার নানান পথ খোঁজার চেষ্টা করে। আমেরিকাও কি এখন তাই করছে? পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমেরিকার যে মাখামাখি লক্ষ্য করা যাচ্ছে, তাতে এই প্রশ্নটাই কি জোরালো হচ্ছে না? কিন্তু এবার ইতিহাসকে তুলে ধরে পাকিস্তানের সাথে আমেরিকার এই পীড়িতকে খোঁচা দিলেন ভারতের বিদেশমন্ত্রী
এস জয়শঙ্কর। সম্প্রতি সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, একে অপরের সঙ্গে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিহাস আছে, আর এই ইতিহাসকে উপেক্ষা করারও ওদের আরেকটা ইতিহাস আছে। এই প্রথমবার পাকিস্তান এবং আমেরিকার মধ্যে এরকম সম্পর্কের সাক্ষী থাকছে না বিশ্ব, আগেও থেকেছে। সেই রেশ ধরেই ইতিহাস ভুলে যাওয়া আমেরিকাকে ভারতের বিদেশমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র 9/11-এর হামলাকে নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করেছিল। আর সেই হামলার মূল চক্রী ওসামা বিন লাদেনকে পাকিস্তানেই পাওয়া গিয়েছিল। বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথায়, এই দেশেরই মিলিটারি আবেদাবাদে গিয়েছিল এবং সেখানে যেন কাকে খুঁজে পেয়েছিল, কারো নাম না উল্লেখ করলেও বিদেশমন্ত্রীর এই খোঁচা যে একেবারে ট্রাম্পের বুকে গিয়েই বিঁধবে তা বলাই যায়। তবে এখানেই থেমে থাকেননি ভারতের বিদেশমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘকালীন স্বার্থের কথা না ভেবে স্বল্পকালীন ফায়দার ওপরে যখন দেশগুলো অগ্রাধিকার দেয় তখন এরকম কাজকর্ম করে থাকে। সমস্যাটা হলো যে যখন কোনো দেশ সুবিধাবাদী রাজনীতির ওপর মনোযোগ দেয় তখন ওরা এটাই করতে থাকে। জয়শঙ্কর সাফ জানিয়েছেন, ভারত সেই পথে হাঁটে না, বরং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘকালীন আঙ্গিক বিবেচনা করে যাতে আত্মবিশ্বাস গড়ে ওঠে সেদিকেই লক্ষ্য রাখে ভারত। আর দিনের শেষে ভারত যে তার নিজের শক্তি জানে, এদিন সে কথাও বুঝিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। খুব স্বাভাবিকভাবে রাশিয়া থেকে তেল কেনার অজুহাতে ভারতের ওপর 50% শুল্ক আরোপের পর নাম না করে আমেরিকাকে উদ্দেশ্য করে ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণও বটে। আমেরিকার হুঁশিয়ারিতে ভারত মাথা নত করবে না, বিদেশমন্ত্রীর এই অবস্থান তারই ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য এক শ্রেণীর মানবতার জীবন্ত প্রতীক এবং স্বার্থান্বেষী লোকজন যে ভারতের সমালোচনা করছে তারাই অন্যদের বিরুদ্ধে ব্যবসা করার অভিযোগ তুলছেন। এটা হাস্যকর। কোনো রকম রাগঢাক না করেই, কোনো রকম ওই কূটনৈতিক মোড়কে বার্তা না দিয়েই জয়শঙ্কর সাফ জানিয়েছেন, যদি কারো ভারতের থেকে তেল কেনা বা অপরিশোধিত পণ্য কেনার ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে কিনবেন না। কেউ আপনাকে কেনার জন্য জোর করছে না। ইউরোপ কেনে, আমেরিকা কেনে, তো আপনার যদি ভালো না লাগে তাহলে কিনবেন না। জয়শঙ্কর এটাও স্পষ্ট করে দিয়েছেন, জাতীয় স্বার্থে অবশ্যই রাশিয়া থেকে তেল কিনছে ভারত, কিন্তু সেটার পেছনে আন্তর্জাতিক স্বার্থও জড়িত রয়েছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে বিশ্ব বাজারে দাম স্থিতিশীল পর্যায়ে রাখছে ভারত। তিনি জানিয়েছেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় 2022 সালে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে ভারত যদি রাশিয়ার থেকে তেল কিনতে চায় তাহলে কিনুক, সেক্ষেত্রে তেলের দাম স্থিতিশীল হবে। গোটা বিষয়টি নিয়ে যে দুমুখ নীতি নেওয়া হচ্ছে এবং পাল্টি খাওয়া হচ্ছে, বিদেশমন্ত্রী সেই মুখোশও এদিন খুলে দিয়েছেন। সদ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে আসার পরে ভারতের বিদেশমন্ত্রীর এই অবস্থান ভারত যে তার নিজের জায়গায় আরও মজবুত তার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তবে শুধু রাশিয়া নয়, চীন ও আমেরিকার এই শুল্ক দাদাগিরির বিরোধিতা করে ভারতের পাশেই দাঁড়িয়েছে। হুমকির পরিবর্তে চুপ করে না থাকার পরামর্শ দিয়েছেন চীনের রাষ্ট্রদূত। তবে এখানে প্রশ্ন হলো, রাশিয়ার ওপর যতটা ভরসা করা যায় ততটা কি চীনের ওপর ভরসা করা যায়? চীনকে জায়গা দেওয়া মানে কি ওই খাল কেটে কুমির আনা নয়? সদ্য ভারত সফর করে গিয়েছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেছেন। আলোচনা সেরেছেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। চীনের বিদেশমন্ত্রীর ভারত সফরের পরেই চীনের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, ট্রাম্পের শুল্ক বোমার মধ্যেও ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে চীন। নয়াদিল্লির একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত সু ফেইহং জানিয়েছেন যে বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে গোটা বিশ্ব। আর ঠিক সেই কারণেই বিশ্বের প্রথম সারির উন্নয়নশীল দেশ হিসেবে ভারত এবং চীনকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলতে হবে। তাতে যেমন এশিয়ার লাভ হবে, ঠিক তেমনি পুরো বিশ্বও লাভবান হবেন বলে মনে করছেন চীনা রাষ্ট্রদূত। চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে চীনের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে ভারত চীনের সম্পর্কের এই মোড় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, আবার এই প্রশ্ন উঠছে যে বিশ্বের সবচেয়ে জনবহুল এবং প্রতিবেশী দুই দেশ, যাদের মধ্যে নানা ইস্যুতে বিবাদ বৈরতার ইতিহাসও রয়েছে, তারা কি সত্যি বন্ধু হয়ে উঠতে পারবে? এক্ষেত্রে কেউ কেউ আবার পুরনো আবার প্রাসঙ্গিক প্রবাদকেই সামনে নিয়ে আসছে, আর তা হলো আমার শত্রুর শত্রু আমার বন্ধু। ভারতের প্রতি আমেরিকার এই মনোভাব চীনের কাছে কিছুটা স্বস্তির খবর, কারণ চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা এখন এশিয়ায় বেজিংয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বিবাদে জড়িয়েছে। ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার পেছনে ছিল চীনের উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখা। এক্ষেত্রে এবার সেই আমেরিকা ও ভারতের মধ্যে বিবাদের কারণে চীনের সুবিধে হবে বলেও মনে করছেন অনেকে। কারণ ভারত ও চীনের মধ্যে মতবিরোধের বহু বিষয় এখনো রয়ে গেছে, যার মধ্যে রয়েছে প্রায় 2100 মাইল দীর্ঘ যৌথ সীমান্তের নিয়ন্ত্রণ, ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা এবং চীনের ওপর নির্ভরশীলতা কমাতে ওই বহুজাতিক উৎপাদনকারী কোম্পানিগুলোকে ভারতে আনার চেষ্টা। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের 1 বছরের মাথায় সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাত হয়েছিল, যাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক একেবারে তলানিতে নেমে এসেছিল। কিন্তু এরপর আবার গত বছর অক্টোবরে রাশিয়ায় সাক্ষাৎ হয় মোদী এবং শি জিনপিংয়ের। আর এই বৈঠকের পর দুই দেশ ট্যুরিস্ট ভিসার বিধিনিষেধ শিথিল করেছে এবং সরাসরি ফ্লাইট আবার চালু করতে কাজ শুরু করেছে। গত জুনে ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতে পবিত্র স্থানে যাওয়ার অনুমতি দিয়েছে বেজিং। গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ভারত ও চীন তাদের পার্বত্য সীমান্ত অঞ্চলের 3টি বাণিজ্য বন্দর আবার চালু করা নিয়ে আলোচনা শুরু করেছে। অন্যদিকে আবার সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তানকে সহায়তা করার অভিযোগ উঠেছিল ওই চীনের দিকে। ফলে বেজিংয়ের সঙ্গে কাজ করতে গিয়ে মোদী সরকারকে যে সতর্ক থাকতে হবে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন, ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে তা বেজিংয়ের শর্তেই করতে হবে। আর এর অর্থ হলো ওই চীনা কোম্পানি এবং বিনিয়োগের জন্য ভারতকে আরও দরাজ দিল হতে হবে। চীনা ব্যবসায়ীদের জন্য ভিসার কড়াকড়ি শিথিল করাটা অব্যাহত রাখতে হবে। চীনা গাড়ি নির্মাতা কোম্পানি BYD-কে কারখানা স্থাপনের অনুমতি দেয়নি ভারত। তাছাড়া চীনের ওই টিকটকের মতন অ্যাপগুলোও নিষিদ্ধ করেছে ভারত। এই বিষয়গুলো অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। তবে চলতি মাসেই প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে এমন 3 নেতার মধ্যে দেখা হবে
যাদের সঙ্গে ওই আমেরিকার বিভিন্ন মাত্রায় মতবিরোধ রয়েছে। আর সেই কারণেই ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে বিন্দু বিন্দু নাকি ঘাম জমতে শুরু করেছে। কারণ পুতিনের সঙ্গে কথা বলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এবার ভারতের ওপর ওই শুল্ক বোমা ছোড়ার কারণে যদি রাশিয়া, চীন এবং ভারত এক অক্ষরেখায় চলে আসে, তবে নিজের দেশেই সবচেয়ে বেশি চাপে পড়বেন ট্রাম্প। একদিকে যেমন ট্রাম্পের হুঁশিয়ারি মোকাবেলায় সচেষ্ট ভারত, ঠিক তার পাশাপাশি নিজের শক্তি বৃদ্ধির কাজটিও চালিয়ে যাচ্ছে ভারত তার নিজের মতন করে। আমেরিকা পাকিস্তান প্রেম আর ভারতের দিকে মার্কিন শুল্ক বোমার ছোড়ার বিতর্কের মাঝেই এবার দেশীয়ভাবে তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। 23শে আগস্ট দুপুর 12:30 নাগাদ ওড়িশা উপকূলে এই পরীক্ষা চালানো হয়। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স পোস্ট করে এই সফল পরীক্ষার কথা জানিয়েছেন। IADWS একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের সমস্ত দেশীয় কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, অ্যাডভান্স ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্র এবং একটি উচ্চ ক্ষমতার লেজার ভিত্তিক নির্দেশিত শক্তি অস্ত্র সমন্বিত এই সিস্টেম। একসাথে এই সিস্টেমগুলি ড্রোন থেকে শুরু করে উচ্চ গতির শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। আধিকারিকরা এই সফল পরীক্ষাকে প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টার একটি মাইল ফলক হিসেবেই বর্ণনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এই পরীক্ষাগুলো আমাদের দেশের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ক্ষমতা প্রতিষ্ঠা করেছে এবং আকাশপথে শত্রুর হুমকির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর প্রতিরক্ষা জোরদার করতে চলেছে। স্বাভাবিকভাবেই আত্মনির্ভরতার পথে ভারতের এই অগ্রসর যে কোনো দেশের কাছে প্রশংসার, আবার কোনো কোনো দেশের কাছে হিংসা এবং ঈর্ষার কারণও বটে। আর ভারতের এই উন্নতিতে যাদের বুকের পাশে চিনচিন করে ব্যথা অনুভূত হচ্ছে, তাদের এটা বুঝে নেওয়ার এবং মেনে নেওয়ার সময় এসেছে যে এ ভারত অন্য ভারত। এ ভারত যেমন বন্ধুর পাশে দাঁড়াতে পারে, ঠিক যেমন আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরানের বিরোধিতা করেনি, ঠিক তেমন আবার শত্রুর ঘরে ঢুকে মেরে আসতে পারে, ঠিক যেমন ওই অপারেশন সিঁদুরে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে। এরপর আমেরিকার প্রতি বিদেশমন্ত্রীর যোগ্য জবাব বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলেও আসল ট্রাম্প কার্ডটা ভারতের হাতেই আছে। আজ এ পর্যন্তই। নমস্কার।